আমরা এখান থেকে শুরু করছি। দেখো, অ্যালকাইনের কতিপয় গুরুত্বপূর্ণ বিক্রিয়া। প্রথমে হলো খুবই একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, পানির সাথে বিক্রিয়া, অ্যালকাইনের সাথে পানির বিক্রিয়া। তবে এখানে একটা কন্ডিশন আছে, অ্যালকাইন পানির সাথে সাধারণ অবস্থায় বিক্রিয়া করে না, তার কিছু বিশেষ অবস্থা আছে। সেই অবস্থাগুলো হলো 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, আর হলো 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া হয়। বিক্রিয়া হবে কিভাবে বিক্রিয়াটা হয় তো আমরা একটু দেখি সেটা। এখানে এখানে না লিখতাম, এখানে একটু লিখি তাহলে সুবিধা হবে। অ্যালকাইনের সাথে পানির বিক্রিয়া, আমি একটা কমন বিক্রিয়া নিলাম, হলো আর। যেহেতু অ্যালকাইন, ত্রিবন্ধন CH এর সাথে পানির বিক্রিয়া OH। কন্ডিশন হলো কি 2% মার্কিউরিক সালফেট। তোমরা 19-এ পড়ছো মনে হয় এই ধরনের বিক্রিয়া। 20% সালফিউরিক অ্যাসিড, আর টেম্পারেচার হলো 60 ডিগ্রি সেলসিয়াস। এখন এখানে বিক্রিয়াটা হবে কিভাবে? এখানে দুইভাবে বিক্রিয়াটা হতে পারে। একটা হতে পারে যে এর একটা বন্ধন ভাঙবে, এখানে এর একটা বন্ধন ভাঙবে, এই যে একটা ভাঙলো, একটা ভেঙে কি হবে, এই যে আর সি, আর এর একটা ভাঙলো বন্ড, ভেঙে হতে পারে এদিকে যুক্ত হবে কি, মার্কভ নিকলসের নিয়ম অনুসারে যে পাশে কম হাইড্রোজেন সেদিকে যুক্ত হবে যে পাশে কম হাইড্রোজেন সেদিকে যুক্ত হবে ঋণাত্মকটা, আর যেখানে বেশি হাইড্রোজেন সেখানে হবে ধনাত্মকটা। তাহলে এই যে হাইড্রোজেন সেটা যাবে এখানে, আর এই যেটা ঋণাত্মক সেটা যাবে যেখানে হাইড্রোজেন নাই সেখানে, মানে এখানেই কম হাইড্রোজেন। তাহলে আমরা কি পাবো এখানে? এটা পাবো হলো OH, আর এখানে পাবো আমরা হাইড্রোজেন, এরকম হবে। এখন এই জিনিসটা এখানে একটু পুনর্বিন্যাস হবে, এটা হবে পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস হলে কী হবে, এই যে বন্ডটা এই যাবে কোথায়, এটা এই বন্ডটা এদিকে চলে যায়, এদিকে এই বন্ড যখন এদিকে চলে যায় তখন এখানে হয় একটা প্লাস সাইন, ধরো এরকম হয়, এটা তখন হয়ে যায় ডেল প্লাস, আর এটা হয়ে যায় ডেল মাইনাস। এই ডেল প্লাসের জন্য এই যে বন্ডটা এই বন্ডটা এইখানে এদিকে আসে, এখানে আসে, এই প্লাস মানে তার অভাব, সেজন্য এই বন্ধন ইলেকট্রনও টানে, আর তখন এই হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে এটা যুক্ত হবে এই মাইনাসের সাথে, এরকম। তাহলে আমরা ফাইনাল প্রোডাক্টটা কী পাবো, আর পাবো এখানে সি, এখানে পাচ্ছি ও, আর এখানে একটা ডাবল বন্ড হলো, আর এদিকে কি হবে, এদিকে সি, এদিকে তো হাইড্রোজেন যুক্ত হয়েছিল, এদিকে হাইড্রোজেন একটা আছে, আর নতুন একটা হাইড্রোজেন যুক্ত হলো এদিকে, এই যে। মানে আমরা তাহলে কী পেলাম এখানে,
আর সি ডাবল বন্ড টো আর এদিকে CH3। এটা কি হলো, কি তৈরি হলো বলো? কিটোন। এই বিক্রিয়াটাকে আমি একটু অন্যভাবে দেখাতে পারি। আমি তো এখানে দেখিয়েছি যে এর উপস্থিতিতে এরকম একটা পানি এসে যুক্ত হয়ে পরে এটা রিঅ্যারেঞ্জ হয়েছে, কিন্তু এটাকে এভাবেও দেখানো যায়। এই যে এখানে আমরা এদিকে আসি একটু, এই যে ধরো এই পানি এখানে যে এই যে দুইটা বন্ধন আছে, দুইটা পাই বন্ধন আছে, দুইটাই ভেঙে যায়, এটাও ভাঙে নিচেরটাও ভাঙে, শুধু একটা সিগমা বন্ধন থাকে। আমরা কি পাবো? পাবো আর সি এদিকে CH, আর এই পাই বন্ধন ভাঙলে এদিকে একটা অংশ মুক্ত হবে, এদিকে একটা অংশ মুক্ত হবে। এই পাই বন্ধন ভাঙলে এদিকে একটা অংশ মুক্ত হবে, এদিকে একটা অংশ মুক্ত হবে। মার্কভ-নিকোভের নিয়ম অনুসারে এদিকে যুক্ত হবে একটা OH, আর এদিকে যুক্ত হবে একটা OH, আর এদিকে যুক্ত হবে হাইড্রোজেন। কিন্তু এটা একটু মনে রাখতে হবে, কোনো যৌগে যখন একই কার্বনে দুইটা OH থাকে তখন সেটা খুবই অস্থায়ী হয়। অস্থায়ী হয়ে স্থায়ী হবে কিভাবে? তখন এই দুইটা OH মিলে এখনও পানি অপসারিত হয়, এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে OH, এরা পানি আকারে মুক্ত হয়ে যায়। তাহলে আমরা কি পাবো? পাবো এখানে আর, এখানে সি, আর এখানে দেখো তিনটে হাইড্রোজেন, CH3 লিখি, আর এখানে ছিল হইল ও, এই যে ও, আর একটা এখানে এই বন্ধনটা এখানে আসবে, এই অংশটা এখানে আসবে, এখানে একটা ডাবল বন্ড হয়, আর হবে এখনও পানি। এভাবেও লিখতে পারি আমরা, একই প্রোডাক্ট কিন্তু হলো, আগেও কিন্তু আর CO CH3 এই যে একই জিনিস হলো। তো তুমি দুইভাবেই লিখতে পারো, ওটা হলো পুনর্বিন্যাস করে লিখলাম, আর এখানে হলো আমরা একই কার্বনের দুইটা OH যুক্ত করে তারপর আমরা লিখলাম। ঠিক আছে, এখন আমরা যেটা দেখলাম, তাহলে এখানে আমরা কিটোন তৈরি করলাম। কিটোন মানে যদি আমরা অ্যালকাইন নেই, অ্যালকাইন আমরা যদি ইথাইন নেই, ইথাইন ধরো, ইথাইন হলো HC ট্রিপল বন্ড CH, এর সাথে যদি পানির বিক্রিয়া করাই তাহলে এখানে হবে কি? একই কন্ডিশন, 2% মার্কিউরিক সালফেট, 20% সালফুরিক অ্যাসিড, আর হইল 60 ডিগ্রি সেলসিয়াস। এখন কি হবে? এটি কি প্রোডাক্ট হয় দেখো তো? ইথানল। তো আমরা আগে যেটা দেখালাম আর এইটা, এর মধ্যে পার্থক্যটা কি? এখানে হলো ইথানল আর আগের বার হলো অন্য কিছু, পার্থক্যটা কি বলো? এখানে প্রান্তীয় কার্বনে আগে ছিল হলো এইটা আর সি ট্রিপল বন্ড CH, তখন পাইছি আমরা কিটোন, আর এখানে পাইলাম আমরা ইথানল। প্রান্তীয় কার্বন, এটাও তো প্রান্তীয়, ট্রিপল বন্ডটা, এটাও ট্রিপল বন্ডটা প্রান্তীয় না? এটাও তো এক প্রান্তে, এই যে এগুলো প্রান্তে। তো এই আমরা দেখলাম এখান থেকে একটা জিনিস বুঝতে পারি যে শুধুমাত্র ইথাইনের ক্ষেত্রেই আমরা ইথানল পাবো, অন্য ক্ষেত্রে পাবো না। কারণ এটা প্রান্তীয় হোক আর যেখানেই হোক না কেন, সবসময় মার্কভ-নিকোভের সূত্র অনুসারে OH যেহেতু এই কার্বনে যুক্ত হবে, সুতরাং এইটাই হবে CO গ্রুপ। তো এই CO গ্রুপ এইটা হওয়া মানে কি? মাঝেরটা হওয়া, তাহলে কিটোন হয়ে গেল। আর অ্যালডিহাইড পেতে হলে COটা হতে হবে প্রান্তে, যেটা কোনোভাবেই সম্ভব না। সম্ভব যদি আমরা এই বিক্রিয়াটাকে ঘটাই আমরা জৈব পারক্সাইডের উপস্থিতিতে, তখন আবার এটা পাবো। তাই বুঝতে পারছো কথাটা সবাই? আচ্ছা দেখো তো, এটা যদি পরীক্ষায় কোশ্চেন আসে
কিভাবে কিভাবে দুইটা কোশ্চেন ধরো, কিভাবে প্রোপাইন হতে প্রোপানল এবং প্রোপানন পাবে। লেখো তো, দুটো বিক্রিয়া লেখো তাড়াতাড়ি। কি করবে? তাও বলো। পুরা স্লাইডটা একটু জুম আউট করবেন, হ্যাঁ, মানে পুরা স্লাইডটা স্যার জুম আউট আর কি, যে উপরে ডালে সবকিছু দেখানো। কেন উপরটা লেখো না? মানে কি স্যার পুরাটা এক পৃষ্ঠা? জি জি স্যার। হয়েছে? জি স্যার। করে আমাকে বলো তাড়াতাড়ি, কার কার হয়েছে? কি করছো এখানে? প্রোপাইন হতে প্রোপানল। হ্যালো, স্যার জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করছে, কোনটা? তাহলে প্রোপানল হবে। জৈব পারঅক্সাইড উপস্থিতিতে বিক্রিয়া করে পেয়েছে প্রোপানল। আর প্রোপানন? সে প্রোপানন হচ্ছে 2 ডিগ্রি, মানে মানে HgSO4 আর 20% মানে সালফিউরিক অ্যাসিড আর 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিক্রিয়া করছে। সাধারণ নিয়মে, তাই না? ওখানেও ওই কন্ডিশন লাগবে, কিন্তু সেখানে জৈব পারঅক্সাইডের উপস্থিতি বিক্রিয়াটা ঘটবে। ওকে, তাহলে তো আমরা এটা বুঝতে পারলাম ভালো করে, না? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এখানে? প্রোপানের তো স্যার প্রোপানের ক্ষেত্রে তো স্যার স্বাভাবিক বিক্রিয়াটাই হবে না স্যার? হ্যাঁ, কি বুঝি না, আবার বলো। স্যার প্রোপানন যখন তৈরি করব তখন তো স্যার স্বাভাবিক বিক্রিয়াটাই হবে না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, প্রোপানেল তৈরি ক্ষেত্রে শুধু প্রভাবক হিসেবে স্যার জৈব পারঅক্সাইড নিব। জৈব পারঅক্সাইড উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে, হ্যাঁ। তখন কি স্যার যে 2% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট এগুলো কি লাগবে না? হ্যাঁ লাগবে, অবশ্যই লাগবে। এটা আর একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া দেখো স্যার, আগের স্লাইডটা স্যার। সাকিব, তোমাকে একদিন বলছি যখন এই দেখাই তখন এগুলো ই করে রাখবা, বুঝছো? অত তখন বলবা, ঠিক আছে? আচ্ছা, এখন জারণ বিক্রিয়া, এটা আর একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণের সাহায্যে অ্যালকাইনের ত্রিবন্ধন ভেঙে কার্বক্সিল তৈরি হয়। এটা কি দেখি আমরা, বিক্রিয়াগুলো এখানে আছে। এটা হলো ক্ষারীয় কেমেনোফোর, মানে কেমেনোফোর প্লাস KOH, এটা হলো ক্ষারীয় বলা হয়। এটা ভেঙে তৈরি হলো পটাশিয়াম ম্যাঙ্গানেট, পানি আর জাইমান অক্সিজেন। এই যে পানি এবং জাইমান অক্সিজেন তৈরি হলো, এখানে শুধুমাত্র জাইমান অক্সিজেন বিক্রিয়া করবে কীভাবে দেখো। এইটা জাইমান অক্সিজেন বিক্রিয়া করে এটা তৈরি হলো। এটা হলো কীভাবে একটু দেখি তাহলে। একটা জিনিস মনে রাখবো, ত্রিবন্ধন যদি প্রান্তিক হয় তাহলে এই ঘটনা ঘটবে। এই যে এখান থেকে বন্ধনটা ভাঙে, এই বন্ধনটা ভেঙে
বন্ধনটা ভেঙে কি হবে এখানে, এই যে আর ত্রিবন্ধন ভাঙলে এখানে হবে দুইটা, এখানে হবে একটা, এর সাথে একটা ও যুক্ত হয় আর এর সাথে যুক্ত হয় একটা ওএইচ। এই ওএইচটা আসে কোত্থেকে, এখান থেকে ও আসে আর এখান থেকে এই হাইড্রোজেন, এটাও ভাঙে এখান থেকে, এই হাইড্রোজেন আর ও মিলে ওএইচ হলো। আর এই যে কার্বনটা, এই দেখো এই কার্বনটা এই যে মুক্ত হয়ে গেল, এই কার্বনের 4টা হাত, এদিকে 2টা দিলাম, এদিকে 2টা দিলাম, এখানে একটা অক্সিজেন আসলো, এখানে একটা অক্সিজেন আসলো, হলো কার্বন ডাইঅক্সাইড। বুঝছো? এখন যদি আমরা এই কার্বন ত্রিবন্ধনটা প্রান্তিক না হয় তখন কি হবে, তখন এই যে আর, এখানে সি, ট্রিপল বন্ড সি, আর যদি এখানে আর হয়, এখানেও যদি ওই জার্মান অক্সিজেন এসে বিক্রিয়া করে একই রকম, তখন এখানেও ত্রিবন্ধন ভাঙবে, ভেঙে এটাও হয়ে যাবে COOH, এটাও হবে COOH, এর মতোই। শুধু প্রান্তিকের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড হবে, আর এছাড়া সবসময় দুইটাই COOH হয়ে যাবে। এদিকে কিছু থাকলে হলো, মিথাইল, ইথাইল, প্রোপাইল যা থাকুক না কেন, তখন এটা আর, এটা COOH হলো, আর এটা যদি তুমি আর প্রাইম ধরো তাহলে এটা হবে, এটা COOH। ঠিক আছে? তা বলো। উপরে লেখা অ্যালকেনের ত্রিবন্ধন ভেঙে ওইখানে প্রান্তীয় অ্যালকেনের ত্রিবন্ধন ভেঙে ওইটা লেখা উচিত নাকি স্যার? আর ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারণের সাহায্যে অ্যালকাইল ত্রিবন্ধন হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন। হ্যাঁ, এখানে ওইখানে তো অ্যালকাইলের ত্রিবন্ধন হতে পারে, আবার মধ্যবর্তী বন্ধনও হতে পারে। বুঝছো? ত্রিবন্ধন ভাঙলেও সেটা প্রান্তিক হলে সেখানে আমরা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, মানে কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি, আবার মাঝখানে হলে সেখানে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি, কিন্তু শুধু প্রান্তিকের ক্ষেত্রে আর একটা বাই প্রোডাক্ট হিসেবে আমরা কার্বন ডাইঅক্সাইড পাই। বুঝছো কথাটা? শুধু প্রান্তিকের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড পাই, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড সেটা প্রান্তিক বা মধ্যবর্তী সব ক্ষেত্রেই এখনো পাবো। বুঝতে পারছো? যেমন ধরো, দেখো তো এখানে এটা কি হবে, CH3 C ট্রিপল বন্ড C CH, এর সাথে জার্মান অক্সিজেনের বিক্রিয়া। জার্মান অক্সিজেন আমরা পাইলাম কোথায়, KMnO4 আর হলো KOH, এখান থেকে পেলাম না। দেখো কি হবে, আবার যদি এটাই হয়, এক্ষেত্রে কি হবে, একই কন্ডিশন। স্যার প্রথমটা হলো ইথানোয়িক অ্যাসিড আর কার্বন ডাইঅক্সাইড। স্যার একটা এসে কার্বন ডাইঅক্সাইড হবে না, প্রথমটা হবে, এইটা হবে কার্বন ডাইঅক্সাইড না, এইটা, আর এটা হবে, এই সিটা হয়ে যাবে COOH, এই সিটা হবে COOH। পরেরটা কি হবে, স্যার বিউটানোয়িক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিড, এখানে এটাও COOH হবে জি স্যার। আর এটাও COOH হবে। তো এখানে কি হয়, CH3 CH2 CH2 COOH মানে বিউটানোয়িক অ্যাসিড, আর এটা হবে CH3 COOH মানে ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে? দুইটাই অ্যাসিড হবে। এখানে কি হবে, ইথানোয়িক অ্যাসিড। কি হবে, দেখো তো, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। ডাইকার্বক্সিলিক অ্যাসিড মানে কি, এটা সি, এইটা হবে এইটা সি, এটা হলো এইটা, এদিক হলো OH, এদিক হলো OH। মানে হলো কি, এই বন্ধনটা ভাঙে কিভাবে, আমরা যদি একটু দেখাই, দেখো এখানে এটা এই জার্মান অক্সিজেন
KMnO4 KOH, তখন এখানে কি হবে, এখানে এই যে ট্রিপল বন্ড তার একটা বন্ড থাকে আর আর দুইটা ভেঙে যায়, দুইটা ভেঙে এদিকে আসলো, আর এখানে যে HC ছিল ওটাও ভেঙে যায়, ভেঙে মাঝখানে একটা ও ঢুকে এরকম, আর এদিকে দুইটা বন্ড থাকে, এদিকে থাকে হাইড্রোজেন। এই এখানেও সে একই রকম, যে এদিকে অক্সিজেন ঢুকলো ভেঙে, আর এদিকে থাকলো হাইড্রোজেন, আর এখানে একটা অক্সিজেন আসলো, এখানে একটা অক্সিজেন আসলো। এই ট্রিপল বন্ড ভেঙে এই কাহিনী হয়, ট্রিপল বন্ড ভেঙে দুইটা বন্ড ভাঙলো, একটা থাকলো, দুইটা বন্ড ভাঙলো, দুইটা বন্ড ভেঙে অক্সিজেন ঢুকলো, আর এই যে HC বন্ড ছিল তার মাঝখানে ঢুকে এটা অক্সিজেন ঢুকে গেল। তাহলে আমরা এখানে পাচ্ছি কি COOH, এই পাত ধরো, আর এর সাথে এই কার্বনের বন্ড COOH, বা এটাকে আমরা লিখি H2C2O4, এটার নাম কি অক্সালিক অ্যাসিড। এভাবে আমরা ইথাইন থেকে অক্সালিক অ্যাসিডও পেতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে দেয়া আছে এগুলো, দেখো তোমরা একটু। ওকে, দেখো তো আমি যা বলছি তাই আছে এখানে। L1 আইন এগুলো কিছু এই যে আইন পজিশনটা ট্রিপল বন্ডটা 1 নম্বরে, সেজন্য বলা হয়েছে L1 আইন। এই যেমন আমরা বলি না অ্যালকাইন, এই যে আইনটা সেটা ইথাইন, প্রোপাইন, প্রোপ আইন, বিউট আইন, সেটা হলো অ্যালক আইন। তো আরেক পর্যন্ত জানি না কি আছে, যদি আরেক পর্যন্ত CH3 থাকতো আমরা বলতাম এটাকে কি প্রোপ আইন। ঠিক আছে, স্যার প্রশ্ন ছিল স্যার, স্যার অ্যালকাইন 1 বা ইথাইন অবধর্ম প্রদর্শন করলো, এরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না কেন স্যার? বলো কি কোশ্চেনটা কি? অ্যালকাইন 1 বা ইথাইন অম্ল ধর্ম প্রদর্শন করলেও এরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না। করে না, ঠিক আছে। তো কোশ্চেনটা কি স্যার এটা কারণটা কি স্যার? কি কারণ তোমার কাছে মনে হয় বলো, তুমি আগে বলো। তুমি এই যে বিক্রিয়া করে আর হলো করে না, এই না বলছো তুমি না, কিন্তু করবে কেন সেটা আগে বলো। সেটা স্যার বলছো? ইথাইন তো স্যার অম্লধর্মী স্যার, হ্যাঁ, আর সোডিয়াম হাইড্রোক্সাইড তো স্যার ক্ষারধর্মী স্যার, অম্ল ক্ষার বিক্রিয়া বলতে স্যার লবণ উৎপন্ন হওয়ার কথা স্যার। আচ্ছা, যেহেতু ইথাইনটা হলো অম্লধর্মী আর শক্তিশালী ক্ষার, সুতরাং এদের বিক্রিয়া করারই কথা, কিন্তু করে না কেন? মূল কারণ হলো ইথাইন হলো খুবই খুবই একটা দুর্বল প্রকৃতির অম্ল, যে এতই দুর্বল যে তারা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হইতে পারে সেই দৃষ্টিকোণ দিয়ে আমরা বলছি, কিন্তু দ্রবণে হাইড্রোজেন আয়ন তারা উৎপন্ন করতে পারে না। দ্রবণে হাইড্রোজেন আয়ন যদি তারা উৎপন্ন করতে পারতো তাহলে কিন্তু আমরা বলতাম যে তারা ক্ষারের সাথে বিক্রিয়া করবে, বুঝছো কথাটা? কিন্তু নর্মালি তারা দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে না। তারা পারে ধাতু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, মানে ওর হাইড্রোজেনটা ধাতু প্রতিস্থাপন করতে পারে, কিন্তু নর্মালি হাইড্রোজেন তারা তৈরি করতে পারে না। বুঝতে পারছো কথাটা সাকিব? জি স্যার। আচ্ছা, এই প্রক্রিয়া অ্যালকাইনের ত্রিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়। দেখো তো কীভাবে করা যায়। এই প্রক্রিয়ায় ত্রিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়। কে ব্যাখ্যা করতে পারবা? আমি একটা উদাহরণ দিই, তারপর বলো তোমরা।
এই প্রক্রিয়ায় ত্রিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়। ডায়মোক্স আমরা পাবো হলো CH3 CH2 আর পাবো কি CH3 বলো এখন এই প্রক্রিয়ায় ত্রিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায় কিভাবে? বলো, কে বলতে পারো? স্যার ন্যূনতম অ্যাসিডটাতে যে কয়টা কার্বন আছে কত নম্বর পজিশনে স্যার থাকে, কারণ ওই ত্রিবন্ধনের এখানে ভেঙে তো কি ডাবল ঢুকবে। আবার বলো তোমার নাম কি, কে বলছো? স্যার প্রণয়। প্রণয় বলছো, হ্যাঁ বলো, আবার বলো। তুমি বলছো এই যে এখান থেকে আমাদের এই যে COOH তৈরি হলো, তাই না? এখান থেকে COOH তৈরি হলো, COOH তৈরি হলো মানে এখানে ত্রিবন্ধনটা আছে। তাহলে আমরা বলতে পারি CH3 CH2 আর এই যে C এই COOH এখানে ত্রিবন্ধনটা আছে, এখানে ত্রিবন্ধন আছে। তো ত্রিবন্ধনের পর CH3টা, তাই না? এই ত্রিবন্ধন ভেঙেই তো এটাও COOH এসেছে, এটাও COOH এসেছে। তাহলে কি অবস্থান নির্ণয় করা যাবে না? যদি আমরা এই কম্পাউন্ডটা তৈরি করতে পারি যে এটা 1 2 3 4 5 ত্রিবন্ধন 2 পজিশনে কি নির্ণয় করা যাবে না? বুঝছি না, হ্যাঁ? জি স্যার। এই ত্রিবন্ধন নির্ণয় করা যাবে? হ্যালো, ত্রিবন্ধন নির্ণয় করা যাবে বলো? স্যার আচ্ছা, জি স্যার যাবে। হ্যাঁ, তো ঠিক আছে, এগুলো তো বুঝতে হবে, কিন্তু এগুলো বুঝতে হবে ভালো হবে, হায়ার অর্ডারের কোশ্চেন থাকে সব দিয়ে। স্যার এরকম এই বিষয়টার উপর স্যার যদি প্রশ্ন থাকতো তাহলে স্যার প্রশ্ন কিভাবে আসতো স্যার? প্রশ্ন আসতো ওই তো প্রিন্ট করেই আসতো পরীক্ষায়। কি বোঝো না জিনিসটা? স্যার প্রশ্নটা কি হতে স্যার এটা জিজ্ঞেস করছিলাম। প্রশ্ন একটা কেন, অসংখ্য হইতে পারে, অসংখ্য। একটা প্রশ্ন আসবে কেন? তোমার একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখানে তুমি বুঝলো যে এখানে একটা অ্যালকাইন আছে, সেই উদ্দীপক অনুসারে সেই উদ্দীপকটা দেখে তারপর বলা হলো এর সাথে এই ক্ষারীয় কেমন উপাদান জারিত হয়ে এটা তৈরি করে হইলো এই অ্যাসিড, এই অ্যাসিড বলা হয়েছে। তারপরে বলা হয় যদি এটা 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 এই মানে ধরো এ থেকে তৈরি হলো, এ থেকে ক্ষারীয় কেমনোফোর দ্বারা এই অ্যাসিড তৈরি হলো, এটা বলা আছে। এ যৌগের রাসায়নিক সংকেত সহ এর ত্রিবন্ধনের অবস্থান উল্লেখ করো, রাসায়নিক সংকেত সহ ত্রিবন্ধনের অবস্থান উল্লেখ করো। তখন তোমাকে ব্যাখ্যা করে আসতে হবে যে যেহেতু এই অ্যাসিড উৎপন্ন হয়েছে এবং এই অ্যাসিড COOH এই প্রক্রিয়ায় ত্রিবন্ধন মেঘে COOH উৎপন্ন হয়, সুতরাং এই অ্যাসিডের COOH জন্য কার্বন সংখ্যা একটা থাকবে। আর এই অ্যাসিডের কার্বন যেহেতু অ্যাসিড এইটা ইথানোয়িক অ্যাসিড বা প্রোপানোয়িক অ্যাসিড, সেখানে কার্বন সংখ্যা এইটা, সুতরাং এই দুটোকে যুক্ত করলে তাদের ত্রিবন্ধনের অবস্থান এখানে হবে। এই ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওজনীকরণ এটা তোমরা পারবে আমার বিশ্বাস। ওজনীকরণ দেখো তো একটু পারো কিনা। এখানে একটা কথা বলা আছে, অ্যালকাইন ওজনের সাথে বিক্রিয়া করে ওজোনাইড গঠন করে, যা পানির সাহায্যে বিয়োজিত হয়ে ডাইকিটোন এবং পরবর্তীতে হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। আমরা দেখি তোমরা কি পারো। আমি একটা উদাহরণ দেই। CH3 C ট্রিপল বন্ড CH, এর সাথে ওজনের বিক্রিয়া, একটা কিছু হবে প্রোডাক্ট। যে প্রোডাক্ট এখানে হলো সেটাকে আবার আমরা আবার কি নেব, জিঙ্ক আর হলো H2। এখন এখানে কি হবে,
না, করো তাড়াতাড়ি। আর একটা করো, এইচ সি ট্রিপল বন্ড সি, এর সাথে ওজনের বিক্রিয়া, প্রোডাক্ট হলো একটা, সেটাকে আবার জিঙ্ক আর পানি সহ বিক্রিয়া করলাম, তখন কি হবে? না, দুটো করো তাড়াতাড়ি। কি প্রোডাক্ট হবে বলবো আমাকে, এই ধরনের জিনিসটা করাইছি যেন কোথায় আমি। তাড়াতাড়ি করো। হয়ে গেছে? স্যার পড়তেছি। কি হয়েছে বলো? স্যার প্রথমটাতে আসছে স্যার CH3 সি, সো উপরে দুটো অক্সিজেন, নিচে একটা অক্সিজেন H, ওইটার সাথে যদি স্যার জিঙ্ক আর পানির বিক্রিয়া ঘটে তাহলে আসবে স্যার CH3CO COOH CH3CO। COOH। আচ্ছা আমি দেখি তোমরা কি লিখছো এখানে। স্যার 2 অক্সো প্রোপনিক অ্যাসিড। আচ্ছা প্রথমটা পাইলা কি, এখানে পাইলা CH3 না, CH3 সি, একটা বন্ড থাকলো, সি থাকলো, এখানে হইল এই ও আসলো, এখানে ও আসলো, এখানে এটা একটাই হইলো, আর এদিকে আটটা অক্সিজেন আসলো, এরকম হলো না, এটা প্রথমে। তারপরে কি হইলো, তারপর স্যার একটা অক্সিজেন ডাবল বন্ড হয়ে যাবে স্যার। এইটা ভেঙে গেল, এইভাবে এইভাবে ভাঙলো। এটা নর্মালি ভাঙে না, কার উপস্থিতি ভাঙলো? জিঙ্ক। জিঙ্ক আর পানি না, জিঙ্ক পানি। তো ভাঙলে এই বন্ডটা যাবে কোথায়? এই বন্ডটা যাবে এখানে, এই বন্ডটা আসবে এখানে, তাহলে আমরা কি পাবো? CH3 পাবো, সি ডাবল বন্ড ও, এখানে CH ডাবল বন্ড ও, আর পাবো জিঙ্ক অক্সাইড আর পানি, এই একটা হলো, ঠিক আছে। এখন যদি এখানে আমরা এই জিঙ্কটা ব্যবহার না করতাম, যদি জিঙ্কটা ব্যবহার না করে এরকম হতো, তো শুধু আমরা পানি ব্যবহার করলাম, জিঙ্ক করলাম না ব্যবহার, তখন হবে কি, এখানে তখন এই প্রোডাক্টটাই হবে, এই যে CH3 সি ডাবল বন্ড ও, আর এখানে হলো CHO, CH ডাবল বন্ড, এটা CHO হলো, আর 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 পানি, আর হবে হাইড্রোজেন পারঅক্সাইড। তখন এই অক্সিজেনটা যুক্ত হবে এই পানির সাথে। এখন এই যে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হলো, এটা হলো জারক। এরা কি করবে? এই হাইড্রোজেন পারঅক্সাইডটাকে জারিত করবে। জারিত কি তৈরি করবে? CH3 সি ডাবল OH, আর হবে কার্বন ডাইঅক্সাইড। বুঝছো?
মানে এটা সি ডাবল এইচ হয়ে গেল, আর এটা হলো কার্বন ডাইঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতি এই ঘটনাটা ঘটে। আচ্ছা এখানে কি হবে দেখো তো, এই জন্য এটাই কি লিখছে? স্যার ওখানে CHO প্লাস জিঙ্ক অক্সাইড। CHO প্লাস জিঙ্ক অক্সাইড, ফাইন। CHO প্লাস জিঙ্ক অক্সাইড, মানে এখানে যা প্রোডাক্ট পাইছো সেটা হয়ে গেল সি ডাবল বন্ড ও, এদিকে হাইড্রোজেন, এদিকে সি ডাবল বন্ড ও, এদিকে হাইড্রোজেন, এরকম হলো। এটার নাম কি? এটার নাম কি? গ্লাইঅক্সাল। সে গ্লাইঅক্সাল। এটার নাম হলো গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সাল। অনেক সময় পরীক্ষায় আসে যে ইথাইন হতে কীভাবে গ্লাইঅক্সাল পাবে। এখন যদি এখানে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড না ইউজ করি, তখন এটা সি ডাবল এইচ হয়ে যাবে, এটাও সি ডাবল এইচ হয়ে যাবে। তখন কী হবে? দুইটাই সি ডাবল এইচ হবে। বুঝছো কথাটা? আমার কথাটা বুঝতে পারছো সবাই? জি স্যার। দুইটাই তখন সি ডাবল এইচ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা গ্লাইঅক্সাল পেলাম, CHO গ্লাইঅক্সাল। আর যদি আমরা পানি জিঙ্ক না নিই, এক্ষেত্রে স্যার কি জিঙ্ক ব্যবহার হয়েছে না পানি ব্যবহার হয়েছে গ্লাইঅক্সাল তৈরির ক্ষেত্রে? জিঙ্কও ব্যবহার হয়েছে, পানিও ব্যবহার হয়েছে, দুইটাই হয়েছে। কিন্তু যদি আমরা জিঙ্কটা ব্যবহার না করি তখন গ্লাইঅক্সাল হবে ঠিকই, কিন্তু সেটা পরবর্তীতে হাইড্রোজেন পারঅক্সাইডে জারিত হয়ে এই মাঝখানে একটা অক্সিজেন ঢুকবে, এখানে অক্সিজেন ঢুকবে, পরে হবে সি ডাবল এইচ মানে অক্সালিক অ্যাসিড। ঠিক আছে? হ্যালো, আচ্ছা নেক্সট হলো ইথেনয়েড গ্লাইঅক্সাল। দেখলাম আমরা, দেখো তো এটা তোমাদের জানা আছে কিনা। এটা হলো, এই কোশ্চেনটা আসে অনেক সময় যে এলিফ্যাটিক হাইড্রোকার্বন থেকে কীভাবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন প্রস্তুত করা যায়, বা ইথাইন হতে কীভাবে বেনজিন তৈরি করা যায়, বুঝছো? বা ইথাইনের কীভাবে পলিমারকরণ করা যায়। তিনটা জিনিস, কিন্তু তিনটা কোশ্চেন। পলিমারকরণ বলতে বুঝি যখন আমরা বহু অণু একসাথে যুক্ত করে একটা বৃহদাকার অণু গঠন করি, তখন তাকে পলিমারকরণ বলি। আবার ইথাইন হতে আমরা দেখব বেনজিন তৈরি করা যায় কিনা, তাহলে অ্যারোমেটিক যৌগ হয়ে গেল। ঠিক আছে? তো আমরা দেখি কি করা যায়। দেখো এখানে 3 অণু ইথাইন, কিন্তু এক অণু। তো 3 অণু কী হয়, এই পাইবন্ধনটা ভেঙে এর একটা অংশ এখানে আসে, আর এই যে পাইবন্ধনটা ভাঙলো তার একটা অংশ এখানে আসে। এই দুটো অংশ মিলে একটা বন্ধন হয়ে যায় এই দুটোর মধ্যে, আর এখানে দুটো বন্ধন থাকে। আর এই যে একটা অংশ দিকে গেলো আর একটা অংশ থাকে, সেটা গেল এদিকে, আর এর অংশ আসলো এদিকে, ফলে এখানে একটা বন্ধন হয়। আর এর আবার একটা অংশ এদিকে যায়, এর একটা অংশ দিকে যায়, ফলে এখানে একটা বন্ধন হয়। তো এইভাবে আমরা পাই, এটাই বেনজিন, এটাই ইথান হইতে বেনজিন। ঠিক আছে? এখন যদি আমরা ইথাইন, উত্তপ্ত নলের কোনো প্রভাব লাগে না? হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো প্রভাব লাগে না? এখানে উত্তপ্ত লৌহ নল, বুঝছো? উত্তপ্ত নল বলতে এটা আসলে একটা লৌহ নল, এটা একটা উত্তপ্ত লৌহ নল, আর হলো 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাইলেই হবে। এই লৌহ নলটা এটাই এখানে প্রভাবক হিসেবে কাজ করতেছে। ঠিক আছে? আচ্ছা এখন কথা হলো, এটা তো ইথাইন। তুমি একটু চিন্তা করো, যদি আমরা এই প্রোপাইন নিতাম, একই রকম চিন্তা করবা, তাহলে কি হয় তুমি একটু লেখো তো দেখি কি বানাতে পারো এখান থেকে। একই কন্ডিশনে একই রকম বিক্রিয়া করবে, তখন কি হবে? কি হবে? স্যার বেনজিনের সাথে 3টা মিথাইল গ্রুপ যুক্ত থাকবে। So 1 2 3 ট্রাইমিথাইল বেনজিন। 1 কি? So 1 2 3 ট্রাইমিথাইল বেনজিন। না 1 2 3 হবে কেন? স্যার 1 3 5 হবে। 1 3 5
135 ট্রাইমিথাইল বেনজিন, হ্যাঁ ঠিক আছে, ওটা হলো প্রোপাইন থেকে 135 ট্রাইমিথাইল বেনজিন তৈরি করা যায়। ওকে, আচ্ছা সেটা বুঝলাম না স্যার ভালো স্যার। এই 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 যে ইথেন যেভাবে যুক্ত করছো এটা এইভাবে যুক্ত করবো, তাইলে দেখো কি তৈরি হয়, তাহলে বুঝবো। করে দেখো, এখানে তুমি এই হাইড্রোজেনটা আছে না, এটা বাদ দিয়ে তুমি এখানে একটা CH3 যোগ করো, ঠিক আছে? এই হাইড্রোজেনটা আছে, এখানে একটা CH3 যোগ করো, এই হাইড্রোজেনটা আছে, এটা বাদ দিয়ে একটা CH3 যোগ করো। এখন দেখো কি আসে, একই রকম দেখো তো কি আসে। হুম, বুঝছি স্যার। অ্যালকাইনের শনাক্তকরণ দেখো তো কি কি শনাক্তকরণ আছে, এক এক করে বলে যাও, এগুলো পড়ানো হয়েছে আগে। অ্যালকাইনের ত্রিবন্ধন আছে, ব্রোমিন দ্রবণ পরীক্ষা কীভাবে করা যায় এটা? ব্রোমিন দ্রবণ পরীক্ষা অ্যালকাইনের এই যে শনাক্তকরণ, তার মধ্যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আছে, এটা অ্যালকাইন অ্যালকিন দুটোই দেয়। কীভাবে করবা? ধরো এই হলো অ্যালকাইন, এই অ্যালকাইন, যদি এখানে আমরা ব্রোমিন দ্রবণ নেই, ব্রোমিনটা হলো কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণ, পানির মধ্যেও নেওয়া যায়, কিন্তু সেটা হলো পোলার, সে নিজেই বিক্রিয়া করে ফেলে। কি হবে তৈরি? এই যে RCCH, একটা বন্ধন ভেঙে দুইটা অংশ গেল, একটা ব্রোমিন একটা ব্রোমিন, আরেকটা বন্ধন ভেঙে এদিকে আরও দুটো ব্রোমিন যুক্ত হলো। এরকম একটা যৌগ আমরা পাই। এই ব্রোমিন যখন কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে থাকে তখন তার বর্ণ হলো লাল, আর যখন এটা যুক্ত হয়ে গেল যৌগের মধ্যে তখন সেটা লাল বর্ণ থাকে না, তখন সেটা বিবর্ণ হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছো কথাটা? এভাবে ব্রোমিনের লাল বর্ণ বিবর্ণ করা যায়। মানে এটা মূলত হলো ব্রোমিনটা ধরো কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত আছে, এর দ্রবণ হলো লাল বর্ণের, এর মধ্যে দিয়ে যদি আমরা অ্যালকাইন ধরো ইথাইন মিথাইন প্রোপাইন যে কোনোটা পাস করি, তাহলে ওই লাল বর্ণটা দূর হয়ে যায়। কেন দূর হবে? কারণ এই ব্রোমিন থাকলে লাল বর্ণ, আর যখন যৌগের মধ্যে গেল তখন তো আর ব্রোমিনটা থাকলো না, তখন তার লাল বর্ণটাও থাকে না। এভাবে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা করতে পারি। এই গেল একটা। এরপর হলো বেয়ার পরীক্ষা। এটা কি বেয়ার পরীক্ষা? এগুলো তো করছো আগে। বেয়ার পরীক্ষা কি হবে একটু আগে দেখেছো, ক্ষারীয় KMnO4 কি তৈরি হয়? ক্ষারীয় KMnO4 কি হয় তৈরি? একটু আগে তো লিখছো। বলো, ক্ষারীয় KMnO4 জার্মান অক্সিজেন। জার্মান অক্সিজেন তৈরি হবে। সে জার্মান অক্সিজেন কি কাজ করবে? ওই বন্ড ভেঙে কার্বন সংযুক্ত হবে। সি ডাবল C-double-H হ্যাঁ, তাহলে কি হলো এখানে আমাদের এই যে বেয়ার পরীক্ষায় মূলত আমরা ব্যবহার করি হলো ক্ষারীয় KMnO4। এই যে ক্ষারীয় KMnO4 বলতে এটা হলো গোলাপি, এর কালারটা হলো গোলাপি। তো যখন আমরা ক্ষারীয় ব্যবহার করি, এবং এরা নর্মালি বিক্রিয়া করে না, কিন্তু করে হইল যে কোনো একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উপস্থিতিতে বিক্রিয়া করে কি তৈরি করে? K2 পানি প্লাস জার্মান অক্সিজেন। এটা কিন্তু বর্ণহীন, এটা গোলাপি। যখন বিক্রিয়া করে এটা তৈরি হলো তখন আর গোলাপি বর্ণটা থাকলো না। আর এই বিক্রিয়াটা হয় অসম্পৃক্ত যৌগের উপস্থিতিতে। তো অসম্পৃক্ত যৌগের উপস্থিতিতে বিক্রিয়াটা হচ্ছে, গোলাপি বর্ণ থাকতেছে না, তাহলে মূল দায়ীকে অসম্পৃক্ত যৌগ। এইভাবে আমরা অসম্পৃক্ত যৌগকে শনাক্তকরণ করতে পারি। ঠিক আছে।
তারপর হলো তা অসম্পৃক্ত যৌগ থাকার কারণে এটা বিক্রিয়া করে কোনো কি বিশেষ কারণ থাকে? ওই যে পাই বন্ধন থাকে, পাই বন্ধনের কারণে তো বিক্রিয়াটা হচ্ছে। জি স্যার। এটা দেখো, এটা কি? স্যার অ্যালকিন আর অ্যালকেন আলাদা করবো কিভাবে? তো কি বলছো, তো কি? জি স্যার। কেমন আছো তুমি? স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি ভালো আছেন? ভালো আছি, বহুদিন পর তোমার কম্পিউটার পেলাম, আচ্ছা। কিন্তু কোনো কথাই বলো না। আচ্ছা, কি বলছো এখন, বলো কোশ্চেনটা আবার। স্যার যদি অ্যালকিন আর অ্যালকাইন শনাক্তকারী পরীক্ষায় একই ধরনের বিক্রিয়া দেয় তাহলে স্যার এটার ভিতরে পার্থক্য করবো কিভাবে? এই তো সেই পার্থক্য, 3 নম্বর, অ্যামোনিয়া যুক্ত কিপ্রাস ক্লোরাইড। দেখতে পাচ্ছ, ব্রোমিন দ্রবণ এবং বেয়ার পরীক্ষা, এই দুইটা পরীক্ষা দ্বারাই আমরা অ্যালকিন এবং অ্যালকাইন শনাক্তকরণ করতে পারি, মূলত অসম্পৃক্ততা শনাক্তকরণ করতে পারি। কিন্তু সেটা কি দ্বিবন্ধন না ত্রিবন্ধন সেইটা জানার জন্য আমাদেরকে এই 3 নম্বর পরীক্ষাটা করতে হবে। অ্যামোনিয়াযুক্ত কিপ্রাস ক্লোরাইড দ্রবণ কী বিক্রিয়া দিবে? ওই যে অম্ল ধর্মের ওখানে দেখাইছিলাম মনে হয়, ধরো এখানে যদি থাকে একটা ত্রিবন্ধন, এই অ্যামোনিয়াযুক্ত কিপ্রাস ক্লোরাইড, এটা হলো কিপ্রাস ক্লোরাইড, আর এইটা হলো অ্যামোনিয়া যুক্ত, ধরো অ্যামোনিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা নিলাম এখানে, অ্যামোনিয়া যুক্ত যেহেতু বলা আছে, এরা বিক্রিয়া করে। বিক্রিয়া করে কী তৈরি করবে? এর হাইড্রোজেনটা এর কপার দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে কী হবে? আর এখানে আসে কপার, এই কপার অ্যালকানাইট তৈরি। এটা যদি অ্যালকাইন হয় এটা হবে অ্যালকানাইট, এটা একটা অদক্ষেপ তৈরি হয়। আর বাই প্রোডাক্ট কী হবে? এখানে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, কিউপ্রাস অক্সাইড, আর হবে পানি। এই কিউপ্রাস অক্সাইডের একটা লাল অদক্ষেপ তৈরি হবে। ও সরি ভুল হয়েছে, এটা হবে না, হবে না, কপার তো এখানে চলে গেল, অ্যামোনিয়াম ক্লোরাইড আর পানি হবে। তো এই যে এর সাহায্যে আমরা এই অসম্পৃক্তের পরীক্ষা করতে পারি। আর তুমি যদি এখানে এই অ্যালকিন নিয়ে যদি অ্যালকিন নিতা আর CH+CH2, তখন কিন্তু এই অংশটা এর সাথে বিক্রিয়া করে না, শুধু অ্যালকানই করে। তুমি কথাটা বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, অ্যালকাইন যারা তারা বিক্রিয়া দিল, কারণ এর অম্লধর্ম আছে বিধায় ধাতু দ্বারা এটা প্রতিস্থাপিত হলো। কিন্তু অ্যালকিন যেটা, তার তো এই যে অ্যালকিন যেটা, এই যে আর CH+CH2, এর সাথে এই অংশটা এই অ্যামোনিয়া কিপ্রাস ক্লোরাইড এ যদি আসে, তাহলে এটার তো অম্লধর্ম নাই, এই ধাতু দ্বারা সিইউ দ্বারাই হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারবে না, ফলে এরা অ্যালকিনের সাথে বিক্রিয়া দেবে না, এরা অ্যালকাইনের সাথে বিক্রিয়া দেবে। তাহলে এর মাধ্যমে আমরা পৃথক করতে পারি না? কি বলো? জি স্যার। কি করা যায় কিনা বলো? জি স্যার। আচ্ছা স্যার পাওয়া যায়। সেরকম এই যে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, এটাও একই রকম। দেখো এখানে যদি তুমি অ্যালকাইন নাও আর C+CH, আর এখানে যদি আমরা অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, এটা তুমি এখানে দুইভাবে লিখতে পারো। তুমি এখানে লিখতে পারো এই সিলভার নাইট্রেট আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এভাবে লিখতে পারো। অথবা এই সিলভার নাইট্রেট আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হয়ে তৈরি হয় ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড আর পানি। এটাও সরাসরি এখানে নিতে পারো, এর পরিবর্তে এটাও নিতে পারো, একই। তাহলে যুক্ত হয়ে কী তৈরি করবে? আর C++C.Ag,
এই যে একটা সিলভারি দর্পণ তৈরি হবে, সিলভারটা অধক্ষেপ তৈরি হবে, আর বাই প্রোডাক্ট হিসেবে এখানে তৈরি হতে পারে, সরি সিলভার তো থাকলো না, সিলভার থাকবে না, অ্যামোনিয়াম নাইট্রেট আর পানি। এ দ্বারাও আমরা অ্যালকাইনকে শনাক্তকরণ করতে পারি, এবং ইথিন এই বিক্রিয়াটা দিবে না, ইথিন থেকে এটাকে পৃথকীকরণ করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো এটা? ইথিনের তাহলে স্যার অম্ল ধর্ম নাই, যার জন্য স্যার এই বিক্রিয়াটা দেয় না স্যার। ঠিক আছে, এটা বুঝতে পারছো, এটা অনেক ভালো বুঝছো। স্যার ওইটা কি স্পেশাল কোনো বিকারক ছিল স্যার? ওই যে টলুইন না কি জানি, সিলভার টলেন বিকারক, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট টলেন বিকারক বলা হয়, বুঝছো? আর অ্যামোনিয়াযুক্ত যে কপার ক্লোরাইড এটাকে বলা হয় ফেলিং দ্রবণ। এই টলেন বিকারক ফেলিং দ্রবণের সাহায্যে আমরা এদেরকে পার্থক্য করতে পারি। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো অক্সি অ্যাসিটিলিন শিখা, বলো এটা কি? তোমরা এই যে ওয়েল্ডিং মেশিনে দেখছো কখনো ওই যে একটা ওয়েল্ডিং মেশিন, ওই যে ওয়েল্ডিং যারা করে আর কি, ওই যে মানে ধাতব অংশ জোড়া লাগায়, একটা শিখার মতো নীলাভ শিখা, এই আমাদের এই মোহাম্মদপুর দেখা যায় একটা নীলাভ শিখা সহ জলে, সেটা অন করলে পর সে শিখাটা বের হয়, যেখানে ধরে সেখানে একদম মানে গলে যায়। দেখছি। দেখছে স্যার। এটা মূলত হয় কি, এই যে এইটা হলো এটা হলো কি অ্যাসিটিলিন। এটা যখন বায়ুর সংস্পর্শে আসে তখন এটা বিক্রি করে তৈরি করে কার্বন ডাই অক্সাইড আর পানি, এবং প্রচুর হিট অনেক হিট তৈরি হয়। এই হিটে টেম্পারেচার প্রায় বেড়ে যায় 3500 ডিগ্রি সেলসিয়াস। এত দেখবা ওই যেটা চোর ছিনতাইকারী না, চোর ডাকাতেরা এই শিখা ব্যবহার করে তালায় হঠাৎ ওই শিখাটা দিয়ে একটা টান মারে, একদম তালাটা হয়ে যায়, পুড়ে মানে গলে যায়, বুঝছো? জানালাও কথা। হ্যাঁ, জানালাও কথা এটা দিয়ে। হ্যাঁ, জানালাও কথা, ঠিক। এইটা হলো অ্যাসিটিলিন শিখা, নীলাভ শিখা সহ জলে, অক্সিজেনের উপস্থিতিতে অ্যাসিটিলিন নীলাভ শিখা সহ জলে, একে বলা হয় অক্সি অ্যাসিটিলিন শিখা। ওকে, এখন ইথিন এবং ইথেনের পারস্পরিক রূপান্তরটা কি হবে? স্যার ইথাইনকে হাইড্রোজেনেশন করলে ইথিন পাবো। ইথিন এবং ইথেনের পারস্পরিক রূপান্তর বলো কি হবে? আচ্ছা, প্রথমে আমরা ইথিন হতে ইথাইন করি। দেখো, ইথিন হতে ইথাইন, কি হবে? ইথিন হতে ইথাইন, তাহলে আমরা ইথিনটা নেই। ইথিন ধরো আমরা এভাবে লিখি যে এই যে সি, একটা হাইড্রোজেন রাখলাম এখানে, আর এদিকে একটা হাইড্রোজেন দিলাম, একটা ডাবল বন্ড দিলাম এই CH, আর এদিকে একটা হাইড্রোজেন দিলাম, এর সাথে ব্রোমিন যুক্ত করলাম, ব্রোমিন, এটা কার্বন টেট্রাক্লোরাইড ধরো। তখন কি তৈরি হবে? HC, তারপর এখানে ডাবল বন্ড, একটা বন্ড থাকবে, আর CH, এদিকে একটা হাইড্রোজেন, তখন ব্রোমিন যখন যুক্ত হবে, এদিকে একটা ব্রোমিন যুক্ত হবে আর এদিকে একটা ব্রোমিন যুক্ত হবে, এরকম হবে। ঠিক আছে,
যদি এরকম যুক্ত হয় ব্রোমিন, আর এরপরে আমরা কি করব, এটাকে আমরা যদি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যালকোহলিক, তাহলে অপসারণ বিক্রিয়া হবে, এরা যুক্ত হবে একসাথে, এরা যুক্ত হবে একসাথে, তাহলে আমরা কি পাবো, HC আর এখানে CH ছিল, পরে কি হলো, এখানে একটা বন্ড হলো উপরটার জন্য, আবার এখানে একটা বন্ড হলো, এই যে দুইটা বন্ড হলো, আর কি হবে, এই HBr আর KOH মিলে হবে KBr আর পানি, তাহলে এখানে কি হলো, ইথিন হতে ইথেন হয়ে গেল না? তাই বুঝছো কি না? হ্যালো, স্যার এটা কি জি স্যার বুঝছি। হ্যাঁ, ব্র্যাকেটে কার্বন টেট্রা করে দিলে কি বুঝাইছে স্যার? কার্বন টেট্রাকোলাইট মানে একটা দ্রাবক, পানি যেমন একটা দ্রাবক, সেরকম কার্বন টেট্রা দ্রাবক, ব্রোমিনটা পানিতে আমরা দ্রবীভূত করতে পারি, না করে আমরা কার্বন টেট্রাকোলাইট করলাম। কার্বন টেট্রাকোলাইটটা অপোলার দ্রাবক, তাই ঠিক আছে? এখন স্যার এখানে কি প্রথমে হাইড্রোজেন অপসারণ করা যায় এক ধাপে? এক ধাপে হাইড্রোজেন অপসারণ যদি এরকম উচ্চ তাপমাত্রা দেওয়া যায় তাহলে হয়তো হতে পারে, এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। ইথাইন হতে ইথিন, বুঝছো? এইটা একটু সহজ আছে, সহজ হইল আমরা নেব ইথাইন, এই যে ইথাইন নিলাম, এর সাথে আমরা বিক্রিয়া করব হাইড্রোজেনের, কন্ডিশন আছে বেরিয়াম সালফেট আর হলো প্যালেডিয়াম, এই তখন একটা বন্ধন ভাঙবে, এটাকে বলা হয় নিয়ন্ত্রিত হাইড্রোজেনেশন, একটা বন্ধন ভাঙবে, তখন কি হবে, HC আর দুইটা বন্ধন থাকলো, থেকে এখানে একটা বন্ধন ভেঙে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, মানে আমরা পাইলাম হলো CH2 ডাবল বন্ড CH2, মানে ইথাইন থেকে ইথিন পেলাম। ঠিক আছে? বুঝতে পারছো? স্যার পুরাটা এক পেজে কাইনে দেন স্যার। পুরোটা এক পেজে তো এনে দেবো, পুরোটা এক পেজে, আসো 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 আসো, ওরে বাবা, বলো বলো। ঠিক আছে? স্যার নিকেল দিলে হইতো না, এই যে 250°C, তখন হইতো, এটা 90। তখন ইথেন পাইতা, ইথেন দুইটা বন্ধনেই ভেঙে যেত, জি স্যার। বুঝছো? জি স্যার। আচ্ছা, গেল এটা। এখন দেখো একটা সৃজনশীল কোশ্চেন আছে, এটা দেখো কোশ্চেনটা কি, তিন কার্বনের হাইড্রোকার্বন, যাতে কার্বন হলো 90%, কি হতে পারে এটা, কার্বন 90%, 3 কার্বনের কার্বন অ্যালকাইন হবে স্যার। অ্যালকাইন হবে স্যার, তাহলে জিনিসটা হবে কি, তাহলে অ্যালকাইন হলে বলো তো, অ্যালকাইন হলে কি হবে? প্রোপাইন। প্রোপাইন হবে না? তাহলে এটা হবে প্রোপাইন, প্রোপাইন মানে এটা হলো CH3 C ট্রিপল বন্ড CH, এই এখানে কার্বন আছে কত, 3×36 না, আর হাইড্রোজেন আছে 4, তাতে 90% হয়, 36 আর 4-এ, হ্যাঁ স্যার এই 3×36, কার্বন 90% হিসাব করব কেমনে এটা? 36 গুণ 100 বাই 40, 0 0 4 9 কত আসে, বুঝছো কি না? অনির্বাণ
অনির্বাণ, হ্যালো অনির্বাণ, জি স্যার, বুঝছো এই না বলো? 36 কি এখানে স্যার এই যে প্রোপাইনেরই আণবিক হুম, ভর না স্যার এটা? কি পারমাণবিক? তিনটা কার্বনের আর কি। 40 হলো আণবিক ভর, 40 হলো আণবিক ভর। আর দেখো তিনটা কার্বন, তিনটা কার্বন নিচে 40 কি স্যার? এটার ভর কত বলো, এটার ভর কত মোট? না স্যার, আণবিক ভর। আণবিক ভর কত? কার্বনের হচ্ছে 36, 3 বার 36 আর 4টা হাইড্রোজেন। কার্বন 4টা হাইড্রোজেন, 3টা কার্বন মানে কি 3 × 12 যোগ 4টা হাইড্রোজেন মানে 4 × 1, 3 বার 36 যোগ 4 সমান কত হয় 40 না? তাহলে এই 40 হলো মোট, সেই 40 মধ্যে কার্বন আছে কত 36, তাহলে 100তে কত 90% হয় না? বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এখন উদ্দীপকের এ যৌগ তরল অ্যামোনিয়ার ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে এর সংকেত বের করো। এই যে তরল অ্যামোনিয়ার সোডিয়াম আছে তরল অ্যামোনিয়ার মধ্যে, এরা বিক্রিয়া করে, এর সংকেত কী করবো বলো তো? হ্যাঁ, তরল অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে তো কী হবে কেউ বলতে পারো? এই যে CH3 ট্রিপল বন্ড CH, এর সাথে সোডিয়ামের বিক্রিয়া, আর এখানে তরল অ্যামোনিয়া, মানে সোডিয়ামটা মূলত তরল অ্যামোনিয়া, পানির মধ্যে নিলে তো এরা বিক্রি করে ফেলবে। কি তৈরি হবে? CH3 C ট্রিপল বন্ড C.N, কি হলো না? কি বুঝছো কথাটা? এই যে এইভাবে বিক্রিয়াটা হয়। আচ্ছা, এটা তো বুঝলাম আমরা, তারপর কোশ্চেনটা কি? স্যার এটা বর্ণনায় স্যার কি কি লিখতে হবে স্যার? প্রথম হলো 90% যে কথাটা আছে সেটার ব্যাখ্যা দেবো, 90% কীভাবে হলো, আর 90%-এর কারণে যে প্রোপাইন সেটা বলবো। প্রোপাইনটাকে তুমি আগে ফাইন্ড আউট করবো, তারপরে প্রোপাইনের সাথে সোডিয়াম এর বিক্রিয়া দেখাবো। এটাতে করলেই, এতটুকু করলেই হবে, তারপর যা করলা সেটা কথায় লিখে দেওয়া শেষ। এখানে কি বলছে? উদ্দীপকের এই যৌগ এবং তার সমাণুকে ব্রোমিন দ্রবণ ও টলেন বিকারকের সাথে বিক্রিয়া ভিন্নতর। উদ্দীপকের এই যৌগ এবং তার সমাণু, বলো তো কি বলছে এখানে? উদ্দীপকের এই যৌগ কোনটা? এটা হলো এই যৌগ, এই যৌগ উদ্দীপকের এই যৌগ এবং তার সমাণুকে ব্রোমিন দ্রবণ ও টলেন বিকারকের সাথে বিক্রিয়া ভিন্নতর কারণ। আচ্ছা, এই যৌগটা ব্রোমিন দ্রবণ, তার সাথে তারা বিক্রিয়া দিবে, তাই না? টলেন বিকারক মানে কি? অ্যামোনিয়াম সিলভার নাইট্রেট, মানে এখানে সিলভার নাইট্রেট আছে আর আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে বিক্রিয়া দিবে। কিন্তু বলছে এর সমাণু, এই যে এটার সমাণু কি আছে বলো তো? এর সমাণু কি তৈরি করতে পারবে একটা? তোমরা কি পারবা কিনা বলো? কয়টা কার্বন? 2 3 কি হবে না সমাণু? আচ্ছা, সমাণু যদি হয়, এটা ব্রোমিন দ্রবণ তার সাথে বিক্রিয়া দিবে? হ্যাঁ, তাই দিবে? হ্যাঁ হ্যাঁ, বলো, শুনতে পাচ্ছি না আমি, মাইকের কাছে নিয়ে বলো, মাইক সাউন্ড আসে না তোমার। হ্যাঁ বলো, কি বিক্রিয়া দিবে? এরা দিবে, ব্রোমিনের সাথে বিক্রি করবে, সিলভার নাইট্রেটের সাথে বিক্রি করবে, আমরা দেখেছি একটু আগে। কিন্তু এই যে এটা সমাণু পাইলাম, এটা তো কিন্তু অ্যালকিন যেটা, এই বন্ধনগুলো ভেঙে ব্রোমিন যুক্ত হবে। এদিকে একটা ব্রোমিন, এখানে ব্রোমিন, এখানে 2টো ব্রোমিন, এদিকে এর জন্য একটা আর এর জন্য একটা, এদিকে দিবা, আর এর জন্য একটা ব্রোমিন, মানে এরা দ্বিবন্ধন ভেঙে গেল, ব্রোমিন যুক্ত হলো। কিন্তু সিলভার নাইট্রেট
এরা কি দিবে বিক্রিয়া? এখানে কি ওই যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন বা এর অম্লধর্ম আছে? না স্যার। তাহলে স্যার বিক্রিয়া এটা দিবে? দিবে না স্যার। তাহলে পার্থক্য করা যাবে? স্যার এখানে কি সামান্য একটাই এই প্রোপাইনের? হ্যাঁ, স্যার এখানে কি প্রোপাইনের সামান্য একটাই? আর করা যায়? এখানে দেখো তো, প্রোপাইনের সমানুপাত তৈরি করা যায় নাকি দেখো তো, কি যাবে? যাবে না মনে হয়। হুম, কি যাবে আর নাকি? না স্যার। তাহলে একটাই, তাহলে কি হবে? জি স্যার। তাহলে কোশ্চেন অ্যান্সার ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমাদের অ্যালকাইন অংশ শেষ। অ্যালকাইনে আর কিছু নাই, মোটামুটি সব বিষয়েই আলাপ করা হয়েছে।